ভাবছিলাম যে মানে খুব স্বাভাবিকভাবে বিএনপির মনোনয়ন হলো, রাজনীতিতে মনোনয়নের একটা নতুন বাতাস, নতুন রাজনীতি শুরু হয়েছে, সেটি নিয়ে কথা বলবো। কিন্তু শুরু করতে হবে, দেখলাম সবশেষ খবরে যে সহিংসতা, মানে একটা অবরোধ, টায়ার জ্বালানো, বিক্ষোভ, এগুলো তো চলছেই মনোনয়ন বঞ্চিতদের। চট্টগ্রামে একজন প্রার্থী গুলিবিদ্ধ হয়েছেন এবং অন্তত দুজন গুলিবিদ্ধ হয়েছেন, 8 রাউন্ড গুলি ছড়া হয়েছে, এরকম গোলাগুলির খবর পর্যন্ত হয়েছে। আসলে পরিস্থিতিটা কেমন? এবং কেবল তো আসলে মনোনয়ন প্রক্রিয়া আরও না হয় আরও চলবে, কোন দিকে যাবে বলে মনে হচ্ছে? আপনার দুজনের কাছে ছোট করে একটু বিশ্লেষণ নিব। মাসুদ কামাল, আপনার কাছ থেকে শুরু করি। দেখেন, এটা হলো কি, আমাদের দেশের রাজনীতির যে চরিত্রটা, আমাদের রাজনীতির চরিত্রটা বেসিক্যালি এটা মানে যেটা আমরা দেখে আসছি গত কয়েক বছর ধরে, কয়েক দশক ধরে, সেটা হলো মানে দেশটা হলো একটা বড় কেক। সেই কেকের কে কতটা পোর্শন পাবে, এটা যে যতটা পাবে সে ততটা এনজয় করবে, ততটা সে খেতে পারবে। এই যে খাওয়ার যে একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষারই তীব্রতম প্রকাশ হলো এই ঘটনা। যিনি এমপির মনোনয়ন পাচ্ছেন, ভাবখানা এমন, তিনি সব পেয়ে গেছেন, তার ইহকাল পরকালে সব প্রাপ্তি হয়ে গেছে, এখন তাকে এটাকে এনজয় করতে হবে। আর যিনি পাননি, তার হলো আমার সব গেল, আমার জীবন যৌবন সব শেষ হয়ে গেছে, এতদিন ধরে আমি প্ল্যান করছিলাম পাবো, পেলাম না, অতএব যে পেয়েছে তাকে খেতে দেব না, তাকে সেটা এনজয় করতে দেব না। কিন্তু তারা যদি ভাবতো যে এই যে আমাকে মনোনয়ন দিয়েছে, এটা হলো আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, আমাকে জনগণের সেবা করার একটা দায়িত্ব দেওয়া হয়েছে। দেখেন, প্রত্যেকটা এমপি একটা বেতন পায়, কিন্তু বেতনটা কেন পায়? ধরেই নেওয়া হয় যে ওনাকে এই টাকাটা দেওয়া হবে ওনার সংসার পরিচালনার জন্য, আর বাকি এই টাকা দিয়ে ওনার শ্রমটাকে, ওনার সময়টাকে কেনা হবে, যেটা দিয়ে সে জনগণের সেবা করবে। তো আসলে কি এই লক্ষ্যটা সামনে নিয়ে কেউ নির্বাচন করে? এই লক্ষ্যটা সামনে নিয়ে কেউ নির্বাচনে জয়ী হয় অথবা এমপি হন, অথবা এমপি হওয়ার পর এই চিন্তাটা কি কারো মাথার মধ্যে থাকে? থাকে না তো। যে কারণে আমাদের এখানে এমপি হওয়াটা হলো একটা ব্যবসায়, মানে ওই যে মনে করেন একটা টেন্ডার হয়, টেন্ডারে একজনের কাজটা পায়, যিনি কাজটা পান তার যে আনন্দ, প্রাপ্তির যে আনন্দ, আমাদের এখানে এমপি হওয়াটা হলো সেই প্রাপ্তির আনন্দ। এখন সে আনন্দ থেকে যারা বঞ্চিত হয়েছেন, ওনাদের মধ্যে নানা ধরনের ক্ষোভ থাকে, এই ঘটনা ঘটে। এই ঘটনা আপনি নিশ্চিত থাকেন যে আমাদের রাজনীতি এত কিছু ঘটে গেছে এই দেশে। দেখেন, আমি বলি তো যে গত নির্বাচন যেটা হলো, আমি যদি 2008-কে মোটামুটি ধরি, সেই নির্বাচনের পরে আজকের এই নির্বাচন, এই গত 15 বছরে ধরা যাক, অথবা যে কয় বছর হলো আর কি, এই সময়ে 16 বছরে, এই সময়ে এই দেশে অনেক কিছু ঘটে গেছে, কিন্তু যে ঘটনাগুলোর থেকে আমরা শিক্ষা নিতে পারতাম। যেমন কোভিড ঘটে গেছে, কোভিড এর কারণে আমার তো তখন মনে হয়েছিল পৃথিবীর মানুষ বোধহয় অপরাধ করা ছেড়ে দিবে। কোভিড আমি যা দেখেছি, আমার কাছে মনে হয়েছিল এরপর মানুষ আর অপরাধ করবে না, অন্যায় করবে না, কিন্তু কই, হলো না। না, আবার পরে তো নাই কোভিডের দুই টিকা হাজার ইত্যাদি নিয়েও চব্বিশে বাণিজ্য আমরা যা হয়েছে। দেখলাম, কিন্তু মাসুদ কামাল, আমি আসলে মানে বিপদে পড়লে বিপদ নিয়েও আমাদের দেশে বাণিজ্য হয়, মানে আমাদের দেশে না, হয়তো বিভিন্ন জায়গায় হয়। কিন্তু আমি এই প্রশ্নটা একটু বিশেষ করে করতে চাই যে এটি আমাদের সংস্কৃতি যে সারা জীবন রাজনীতি করে একবার মনোনয়ন পেতে হবে, বা মনোনয়ন পাওয়াটা একটা উদ্দেশ্য থাকে, এবং তারপরে সেই মনোনয়নকে ঘিরে মান অভিমান, কিছু গণ্ডগোল হয়, এটাও আমাদের দেশের একটা সংস্কৃতির অংশ। কিন্তু আমরা 24-এ যেমন দেখলাম, যখন আমি নির্বাচনটা হলো, তখন আওয়ামী লীগের নিজেদের মধ্যে একটা বেশ ভালো মারামারি হলো। তার আগে যে স্থানীয় নির্বাচনটা হলো, নৌকা প্রতীকে যারা প্রতীক পেলেন আওয়ামী লীগের মধ্যে একটা বেশ ভালোই মারামারি হলো। মানে এই মারামারি বা সংঘর্ষের একটা নজির আমাদের দেশে আগে থেকেই আছে, বেশ বেড়েছিল সেটা যখন শুধু আওয়ামী লীগ নির্বাচন করলো, নিজেদের মধ্যে নির্বাচন হলো তখন। মানে এখন আভাসটা কি মনে হচ্ছে বিএনপির মধ্যে এত বছর না পেয়ে বা এত বছর অপেক্ষা করার পরে সেই মাত্রায় সহিংস হতে যাচ্ছে, নাকি তার চেয়ে বেশি, নাকি অপেক্ষাকৃত কম? কিরকম পরিস্থিতি হতে যাচ্ছে বলে মনে করেন? বিএনপি থেকে তখন যে মারামারিটা হয়েছে, যে তাদের ধারণা ছিল যে মনোনয়ন পাওয়া মানে এমপি হওয়া। এইবার কিন্তু বাস্তবতা ওরকম না, কিন্তু আনফরচুনেটলি বিএনপি এটা বুঝতে পারছে না। বিএনপির অনেক প্রার্থীরাই এবং বিএনপির অনেক সেন্ট্রাল লিডারকেও আমার কাছে মনে হয়েছে তাদের কথাবার্তায় শুনে, তারা ধরেই নিয়েছে নির্বাচনটা হয়ে গেলেই, মানে ফেব্রুয়ারির অর্ধেকটা পার হয়ে গেলেই, যেহেতু ফেব্রুয়ারির কবে হবে আমরা জানি না, তারা বলে ফেব্রুয়ারির প্রথমার্ধে, ধরলাম ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে পা রাখার সঙ্গে সঙ্গে
এই দেশে বিএনপি সরকার প্রতিষ্ঠা হয়ে যাবে, এরকম বিএনপির সবাই কিন্তু ধরেই নিয়েছে। তো যদি এই কারণে তাদের মধ্যে ওইটাই যে মনোনয়ন পাওয়া মানেই আমি নির্বাচিত হয়ে গেছি, এই ধারণার কারণেই তাদের মধ্যে মনোনয়ন না পাওয়ার বেদনাটা তীব্র হয়ে যাচ্ছে এবং অনেক সময় তারা উন্মত্ত হয়ে যাচ্ছে। এটা হলো মারামারির মূল কারণ। কিন্তু আমি বিএনপির লোকদেরকে বলবো, যারা মনোনয়ন পেয়ে এরকম লাফালাফি শুরু করেছে, তাদেরকে বলবো, ভাই একটু আসতে যান, দুনিয়াটা অত সহজ না, রাজনীতিটাও অত সহজ না। আর নির্বাচনটা চেঞ্জ হয়ে গেছে। এই দেশের মানুষকে সর্বশেষ কবে ভোট দিতে দেখছেন? সেই 2008 সালে দেখছেন। এর মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। মানুষকে যা তা বুঝাবে না, মানুষ বুঝবে তা না। মানুষ এখন কিছু একটা বললেই সঙ্গে সঙ্গে গুগল করে দেখে যে কতটা সত্য বলেন মিথ্যা বলেন। আপনার পরামর্শ যদিও ধারণা করি খুব বেশি শুনবেন না, যে ধীরে চলেন আস্তে চলেন, সেগুলো খুব একটা শুনবেন বলে মনে হয় না। তারপরে ধন্যবাদ পরামর্শের জন্য। আমি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনার কাছ থেকে আসলে পরিস্থিতি কেমন, সামনে কোন দিকে যাচ্ছে, এখনো তো আরো মনোনয়ন বাকি আছে? ধন্যবাদ। বাংলাদেশের রাজনীতিতে তো এটা আসলে আশ্চর্য হবার মতো তেমন কিছু না আর কি, যদিও এটা প্রত্যাশিত না, কাম্য না, কিন্তু আমরা তো ছোটবেলা থেকে অথবা মাসুদ কামাল ভাইরা আরো লম্বা সময় থেকে আমরা এগুলোই দেখে বড় হয়েছি। এবং আপনি তো শুধু চট্টগ্রামের ঘটনা বললেন, আমি আর একটা ঘটনা আজকে বললাম, সেটা হচ্ছে রাজশাহীতে যিনি মনোনয়ন পেয়েছেন এবং যিনি পান নাই, তার সমর্থিত এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দিঘিতে বিষ ঢেলে দিয়েছেন, 2 কোটি টাকার মাছ মেরে ফেলেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এরা কিন্তু সবাই একই দলের লোক, কিন্তু মানে তাহলে প্রশ্ন হচ্ছে, যদি আপনি একই দলের আরেকজনের ব্যাপারে যদি এই লেভেলের হস্টিলিটি থাকে, সহিংসতা, ঘৃণা, বিদ্বেষ, তাহলে অন্য দলের প্রতি আসলে কি করতে পারবেন? মাঝখানে কতগুলো ভিডিও দেখলাম যে জামাতের মহিলা সদস্যদেরকে লাঠি দিয়ে পিটাইতেছে বিএনপির লোকজন। এখন প্রশ্ন হচ্ছে, জামাতের রাজনীতিকে আপনি অপছন্দ করতে পারেন, আপনি তাকে ভোটের অযোগ্য মনে করতে পারেন, আপনি কখনো তাকে ভোট দিবেন না, এগুলো সব ন্যায্য গণতন্ত্রে। কিন্তু একজন নাগরিক, তারা তো দিন শেষে এই দেশের নাগরিক, তাকে আপনি প্রকাশ্য দিবালোকে লাঠি দিয়ে তো পিটাইতে পারেন না। এবং এই দলগুলো মিলে তো আপনারা একসাথে আন্দোলন করছেন গত বছর, এবং অনেকগুলো বছর ধরে একসাথে সরকার গঠন করছেন, ক্ষমতায় ছিলেন, সবই তো করছেন। তো হুট করে এই, এবং বাংলাদেশের কালচারে যেটা হচ্ছে দেখবেন, আমরা যারা রাজনীতি করেছি, লম্বা সময় ছাত্র রাজনীতি করেছি, ছেলেরা মারামারি করে। সাধারণত কোনো দলই মেয়েদের গায়ে কেউ হাত দেয় না, এটা আমরা পলিটিক্সে সবসময় কিন্তু প্র্যাকটিস করেছি। এবং এই জন্য দেখবেন যে মেয়েদেরকে সবসময় ফ্রন্টে রাখা হইতো মিছিলগুলোতে। তো এবং মারামারির সময় দেখা যাইতো যে ওদেরকে ধাক্কা দিয়ে একদিকে ফেলে দিয়ে তারপরে ছেলেরা মারামারি করতো। তো সেইখানে মেয়েদের প্রোগ্রামে গিয়ে তারপরে পিটাইতেছে, বাঁশ দিয়ে, তাও দেখলাম বাঁশ দিয়ে পিটাইতেছে। দোকানে ঢুকছে পালায়া, আপনার দোকানে, শাড়ির দোকানে, ওখানে গিয়েও আপনার পিটাইতেছে। তো এইটা তো সার্টেনলি খুবই দুঃখজনক। এর আগে তো ভায়োলেন্স দেখলাম আপনার এই যে চিটাগং এ, ঢাকা চিটাগং হাইওয়ে, ঢাকা ভাঙার হাইওয়েতে, বিভিন্ন জায়গাতে। এইটার অ্যাড্রেস করবার কয়েকটা দিক আর কি। একটা দিক হচ্ছে যে মনোনয়ন বিষয়টাকে গণতান্ত্রিক করা জরুরি আর কি। যেমন আপনি যেখানে আছেন, মামদানি আজকে নিউ ইয়র্কে মেয়র হয়েছে। মামদানি কিন্তু জনগণের ভোটে জেতার আগে দলের সদস্যদের ভোটে তাকে জিততে হয়েছে প্রার্থী হওয়ার জন্য দলের। তো এইখানে দেখেন, আমাদের মনোনয়ন প্রসেসটা হচ্ছে যে একজন ব্যক্তি, সর্বোচ্চ ধরেন বিএনপির স্ট্যান্ডিং কমিটি, সবাই মিলে মূলত সিদ্ধান্ত নেয় যে আসলে কে নমিনেশন পাচ্ছে পাবে না। আমাদের আরপিওর গঠনতন্ত্র, আরপিওর যে প্রভিশন আছে, সেখানেও কিন্তু বলা আছে যে স্থানীয় সদস্যদের ভোটে নির্বাচিত হবে, প্রসেস ফলো করে হচ্ছে কিনা সেটা মেনটেন করবার একটা শর্ত দেয়া আছে। কিন্তু বাংলাদেশের বড় দলগুলো সেই প্র্যাকটিসটা আসলে কখনো করে নাই। ব্যারিস্টার ফুয়াদ, আপনি কি বলতে পারবেন, যেহেতু আপনার যোগাযোগ আছে, কথাবার্তা হয়, বিএনপিরও সিনিয়র নেতাদের সাথে কথাবার্তা হয় আপনাদের, মানে এই মনোনয়ন প্রক্রিয়াটা কিভাবে হলো, কোথা থেকে ঠিক হলো? মানে অনেক তো 300 আসনের প্রার্থী, কিভাবে এই জিনিসটা ঠিক হলো? আমরা এর আগেও শুনেছি, এবারও এমনকি অভিযোগ উঠেছে বলতে কি, রাজনৈতিক দলগুলো, জামাতি যেমন বলেছে যে মনোনয়ন বাণিজ্য করতে চায় বলে পিআর মানতে চাচ্ছে না বিএনপি, এরকম কোনো মনোনয়ন বাণিজ্যের খবর কি হয়েছে, জেনেছেন? দেখেন, এগুলো তো রাজনৈতিক বক্তব্য, আমরাও দেই, এসব কথা বলি, কিন্তু এক্স্যাক্টলি অভিযোগ করবার জন্য যে লেভেলের এভিডেন্স দরকার, সেটা তো আসলে ভিজিবল না এভিডেন্স।
এগুলো ধরেন অফ দ্য রেকর্ড অনেক কথাবার্তা বলা যায়, অনেকে এসে এই ধরনের কথাবার্তা বলেন, কে কাকে কত দিয়েছেন, ম্যানেজ করতেছেন, কে কোথায় তদবির করতেছেন, এগুলো কিন্তু এগুলো আপনি তো মানে পত্রিকাতে অথবা কোথাও না আসা পর্যন্ত আপনি তো পাবলিক রেকর্ড ওয়াইজ আপনি এগুলো বলতে পারেন না। কিন্তু অফ দ্য রেকর্ড এই বিএনপি আলোচনাগুলো হয়েছে, শুনেছেন? দেখেন এটা মানে কোন জায়গা থেকে কতদূর পর্যন্ত যায় সেটা তো বলার সুযোগ নাই, বাট কোনো না কোনো লেভেলে তো এগুলো লেনদেন হচ্ছে সার্টেনলি। কিন্তু দেখা যাচ্ছে যিনি নিচ্ছেন না তারও বদনাম হচ্ছে। দেখা গেছে যে অনেকেই বিএনপির সিনিয়র লিডারশিপকে হয়তো বলছেন যে এটা ওইখানে গেছে, কিন্তু আসলে ব্রিফকেসটা ওইদিকের আশেপাশেও যায় নাই। এটা ভিতরের চাঁদাবাজরা মিলে নিজেরা নিজেরা ভাগ বাটোয়ারা করে নিয়ে গেছে আর কি, সেরকম হতে পারে। বিএনপির গঠনতন্ত্র মোতাবেক তাদের স্ট্যান্ডিং কমিটি হচ্ছে তাদের ইলেকশন বোর্ড, এটা হচ্ছে তাদের প্রসেস আর কি। তো প্রসেসটা তারা ওইভাবেই ফলো করেছে। গভর্নিং আপনার মনোনয়ন বোর্ড তো লম্বা সময় মিটিং করেছে এবং একাধিকবার মিটিং করেছে। তাদের যারা যুগপদের শরিক দল ছিল তাদের সাথে তারা মিটিং করেছে, করেই তো তারা নাম টাম চেয়েছে বিভিন্ন দলের কাছ থেকে। শরিক দলগুলো থেকে হয়তো মনোনয়ন পরে দেওয়া হবে, তাদের জন্য 63টি আসন এখনো পর্যন্ত খালি রাখা হয়েছে, মনোনয়ন দেওয়া হয়নি। সেই জায়গাটিতে নিশ্চয়ই কথা বলো, খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনার জায়গা। কিন্তু মাসুদ কামালের কাছে আমি শুধু এই বিষয়টা শুনতে চাই যে এই মনোনয়ন দেবার আগে আমরা দেখেছিলাম তারেক রহমান খুব আবেগীভাবে অনুরোধ করেছিলেন ঐক্যবদ্ধ থাকতে, তার মায়ের কথা বলে যে মা এতদিন মানে সাফার করেছেন অনেক, সেই বিষয়গুলো বলে বেশ আবেগী, নেতাকর্মীরা আবেগী হলেন। কিন্তু সেটির তো বাস্তবায়ন আসলে হলো না, সেই মারামারি সহিংসতা হয়েই যাচ্ছে। তাহলে মানে কদিন ধরে না, একদম শুরু থেকেই রাজনৈতিক দলগুলো, বিশেষ করে মানে বিএনপির বিরোধী রাজনৈতিক দলগুলো বা প্রতিপক্ষ রাজনৈতিক দল যারা আছে তারা বলছিল যে, বা গণমাধ্যমে আসছিল যে এখনই যেভাবে চাঁদাবাজি দখলবাজি সেগুলো যেগুলো দেখা যাচ্ছে, তাহলে নির্বাচিত হলে কি হবে। এখন সেই চাঁদাবাজি দখলবাজি আলোচনায় নাই, কিন্তু এখন যেটি এরকম নির্বাচনের আগেই এরকম সহিংসতা যদি দেখা যায় তাহলে নির্বাচন হবে কিনা, নির্বাচন হলে কি হবে, এই প্রশ্নটা কি বিএনপিকে পেছনে ফেলে দিচ্ছে কিনা বা দৌড়ে একটু টেনে ধরছে কিনা? দেখেন এখন পর্যন্ত আজকে দুদিন হলো, দুদিনে যে মারামারি খুব বেশি ঘটনা ঘটেছে তা কিন্তু না। আপনি কিন্তু খুব বেশি উদাহরণ দিতে পারবেন না। আর একটা জায়গায় দেখলাম যে ভাঙা আপনার মহাসড়ক, ওটাখানে আগুন টাগুন দিয়ে তারা ই করেছে, আপনার মানে একজন প্রার্থীর ব্যাপারে তার বিরোধিতা করেছে, সেটা স্থগিত করা হয়েছে এইটা, এই মনোনয়নটা। ওইটা একটা ঘটনা। আর চিটাগাংয়ের ঘটনা যেটা ঘটলো, আর ফুয়াদ ভাই যে ঘটনাটা বললেন যে ওই আপনার রাজশাহীতে যে মাসে দেওয়া, ঘটনা কিন্তু এই দুই তিনটাই। যে 300 আসন অথবা 263টা আসনের মধ্যে মানে খুব বেশি না, 2-3টা না, এছাড়াও বিভিন্ন জায়গায় এত এই মাত্রায় না হলেও অবরোধ করা, সড়ক অবরোধ করা, টায়ার জ্বালানো, মানে মানুষের ভোগান্তি হচ্ছে। এটা আরেকটু সময় লাগবে, আরো কটা দিন যাক তাহলে আপনি বুঝতে পারবেন। কিন্তু ওই যে বললাম যে আঞ্চলিক ভাবে যদি একটা এলাকায় যদি মনে করেন আপনার 10 জন প্রার্থী থাকে, 10 জনই মনে করে সে যোগ্য প্রার্থী, তো সেই যোগ্যতাটাকে মাপবে কে? মাপার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কিন্তু ট্রান্সপারেন্ট না। মাপার প্রক্রিয়া যদি ট্রান্সপারেন্ট হইতো, যে কথাটা নাকি ফৌজ ভাই বললেন, যে যদি ওদের দলীয় কোনো হতো, ভোট হতো, দলীয় সমর্থকরা যদি ভোট দিয়ে বলতো যে আমার এলাকায় উনি প্রার্থী হতে পারবেন, অতটুকু গণতান্ত্রিক তো আমাদের দেশের দলগুলো হয় নাই এখন পর্যন্ত, আমরা তো দেখি নাই। আমরা প্রত্যাশা করি ওরকম হোক, যে কোনো একটা এলাকায় কে সবচেয়ে ভালো হবে এটা ওই দলের লোকজন যারা আছে তারাই নির্ধারণ করুক, কিন্তু সেরকম তো হয় নাই। আমরা বরং দেখি যে ওই যে বলেন যে আপনার স্ট্যান্ডিং কমিটি, ওই স্ট্যান্ডিং কমিটি 5-6 জন লোক বসেন, যে কথাটা আছে 7-8 জন মধ্যে আছেন এখন, তারা বসেন এবং তাদের কাছে কিন্তু নানা ধরনের চিরকুট আসে, তাদের কাছে তদবির আসে। হয়তো কেউ একজন বলে যে উনি খুব ভালো হবে, তাকে দিয়ে দিচ্ছে। তো এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা ভালো না, এই প্রক্রিয়াটা ভালো না, এই প্রক্রিয়াটাকে আমি পছন্দ করি না। আমি কালকেই তো সোশ্যাল মিডিয়ায় এক ভদ্রলোকের একটা স্ট্যাটাস দেখলাম, উনি জানালেন যে আপনার উনি সিলেটে পড়তেন ইউনিভার্সিটিতে, ওই সিলেটে একটা ছেলে জাহাঙ্গীর নাকি একটা ছেলে, সে এই পুরো 15টা বছর বিএনপির হয়ে সে কিভাবে মানে দৌড়ের উপর ছিল, অত্যাচারিত ছিল এবং মানে জেল খেটেছে। আমি যখনই ফোন করতাম তার ফ্যামিলিতে জানতাম সে জেলখানায় আছে। এই যে ত্যাগী একটা লোক, সে কি মনোনয়ন পেয়েছে? পায়নি তো। সে তো দলের জন্য ত্যাগ করেছে, তাই না? সে তো মনোনয়ন পায় নাই। মাঝখানে শুনলাম যে এখন এই উত্তরায় নাকি কি মীর মুগ্ধর ভাইকে মনোনয়ন দেওয়া হবে, এই ধরনের আওয়াজ শুনি। যে আওয়াজটা আসে কেন? মানে দেওয়া হতেও পারে, হবে কিনা যেন হতেও পারে, তো
বিএনপির জন্য এই মীর মুগ্ধের ভাইয়ের কি অবদান আছে বলেন, তাই না? তো এখন এরকম তো হয় ভাই, আমাদের দেশে মনোনয়ন অনেক সময় একটা ঘটনাকে কেন্দ্র করে হয়। আমার পরিচিত পাওয়ারফুল লোকের সঙ্গে কার কতটা সম্পর্ক আছে জানেন আপনি? বাংলাদেশের রাজনীতিতে কি হয়, বাংলাদেশের রাজনীতি কিন্তু যতটা না বিএনপির আদর্শ, তার চেয়ে বড় হলো কি আপনি কোন ভাইয়ের রাজনীতি করেন। অনেক ভাই আছে উপরে, কিন্তু বিএনপি সেন্ট্রাল নেট যেমন অনেক ভাই আছে, এখন কোন ভাইয়ের লোক আপনি? ওই ধরেন ওই স্ট্যান্ডিং কমিটিতে যদি 7 জন লোক থাকে ধরা যাক, 7 জন লোকের একজন যদি আপনার প্রতি এমনি প্রভাবিত হয়ে যায়, আপনাকে সে ভালোবেসে ফেলায়, তাহলে সে আপনার কথা বলবে, এবং ভালোবাসা তো সংক্রমিত, সে আরো 2 জনকে বলবে ভাই আপনি একটু ভালোবাসেন, তো সেও ভালোবাসলো, আবার বলে যে আপনার টাকা আমি ভালোবাসি। লেনদেন হয় কিনা এই প্রশ্ন আমি করছিলাম। আপনি কি কিছু জানেন যে মনোনয়ন বাণিজ্যের কোন খবর কি পেয়েছেন? না, লেনদেনের খবরটা আমি আসলে এখন পর্যন্ত এভাবে পাই নাই। যেমন 2018-তে পেয়েছিলাম, জি জি 2018-তে পেয়েছিলাম, মানে কি ওটা হয়তো আমার ধারণা, এখন ওটা হয়তো ছড়ানো হয়েছিল। পুরো জিনিসটাকে আসলে একটু মানে মন্দ করে দেখানোর জন্য আমার খুব ইন্টেনশনালি পরিকল্পিত ভাবে এটাকে ছড়ানো হয়েছিল 2018-তে, এটা আমার ধারণা। আর কারণ আমার সঙ্গে 2 একজন প্রার্থীরও কথা হয়েছিল ওই সময়, তো আমি যে মাত্রায় শুনেছি সেই মাত্রার কথা আমি শুনিনি আর কি। আর এবার যেটা হয়েছে, এবার লেনদেনের কথা এখন পর্যন্ত আমি আমার কানে আসেনি এ পর্যন্ত। আচ্ছা ভালো। এটা আরো 2 দিন যাক, 2 দিন গেলে হবে কি আপনি বলছিলেন এটা যে আশা মুগ্ধর করছি, আমি ভাই, একটু বলি এক সেকেন্ড। হ্যাঁ জি আশা করতে গা যারা নাকি মনোনয়ন না পায় তারা কিন্তু এটা ছড়ায় যে আমি কি করে পাবো, আমি তো এত টাকা দিতে পারি নাই, উনি দিতে পেরেছেন, ওনারটা হয়ে গেছে, এরকম কিন্তু হয়। তো এখন এইগুলো যে যখন ফাইনাল হবে না, এখন তো ফাইনাল হয় না, কিন্তু ফাইনাল না হওয়ার কারণে যারা নাকি দিয়েছে পায়নি তারা যখন কিছু বলবে না, এখন বলবে না, এখানে তারা ভাববে আমি তো পেতেও পারি, আমি আরেকটু দেখি, আরেকটু লবিং করি। আর যখন ফাইনাল হয়ে যাবে তখন আপনি শুনতে পারবেন যে লেনদেন হয়েছিল কিনা, ফাইনাল ভুলে অভিযোগ কত অনুযোগ হয়েছে। বিক্ষোভের বিষয়টা এখনো বাকি আছে, সেটি আমরা পরে দেখতে পারবো। কিন্তু ওই যে আসলে যেটি মনোনয়ন দেওয়ার আগেই হাইকমান্ড থেকে বলা হচ্ছিল যে আসলে অনেকগুলো বিষয় বিবেচনা করা হয়, কার কত অবদান, তার সেই সাথে কে জিতে আসতে পারবেন। হয়তো মনে করছেন কে জিতে আসতে পারবেন পার্টির বিবেচনা, মানে আমি একটু যোগ করলাম। কিন্তু আমি যেটি আপনার কাছে মাসুদ কামাল আরেকটু প্রশ্ন করতে চাই যে হেভি ওয়েটরা যারা পেলেন না, যাদের কথা আমরা মোটামুটি অনেকেই ধরেই নিয়েছিল যে তারা তো পাবেন, অনেকে ভেবেছিলেন এদের মধ্যে কেউ মন্ত্রীও হয়ে যাবেন, এরকম অনেক আলোচনা ছিল, কিন্তু স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে অনেক হেভি ওয়েটরাই আসলে মনোনয়ন পেলেন না। তাদের ব্যাপারটা কেমন, কেন তারা পেলেন না, এটি কি বুঝতে পারেন? আর এটির কোনো প্রভাব দেখতে পান? এইটার কোনো প্রভাব এখন আমি দেখিনি, এবং ওনারাও কিছু বলেননি। ওনারা বলেছেন দলের স্ট্র্যাটেজিক্যাল কারণে তারা দেয়নি। আরো তো সময় আছে ভাই, 63টা এখনো বাকি আছে, তাই না? এই 63টা বাকি থাকা মানে কিন্তু অনেক বাকি থাকা, এর মধ্যে তারা ঢুকে যেতে পারেন। 2 একজনের জন্য আমারও মনে হয়েছিল এই লোকগুলির একটা অবদান আছে। যেমন আমি একটা নাম ধরেই বলি, হাবিবুন নবী সোহেল। এই ভদ্রলোকের বিরুদ্ধে সবচেয়ে বেশি মামলা হয়েছিল, বিএনপির যত লোকের বিরুদ্ধে মামলা হয়েছে সর্বোচ্চ মামলা ছিল হাবিবুন নবী সোহেলের ব্যাপারে, ওনার ব্যাপারে আমার একটু অন্য কারণে দুর্বলতা আছে, কারণ আমরা ইউনিভার্সিটি একই হলে থাকতাম, তো যে কারণে হয়তো একটু দুর্বলতা আমার আছে। তো কিন্তু আমি আপনি তার প্রতি ভালোবাসাটা দেখাতেন, তাহলে হ্যাঁ আমার তখন একটা ভালোবাসা জন্মায় যেত, এটা হতে পারে। কিন্তু আমি তাকে, এটা অন্য অর্থ আছে, আমি তাকে এত বছর ধরে চিনি, এটা কিন্তু একটা বিষয়। যে তখন আমি তাকে জানতাম যে খুবই নিবেদিত প্রাণ কর্মী ছিলেন উনি, দল করতেন, ছাত্র দল করতেন, এবং তারপর আপনার পরবর্তী জীবনে আমি জেনেছি যে ওনার মানে অবদান খুব ভালো, এবং উনি খুব প্রেজেন্টেবল ক্যারেক্টার। কিন্তু আবার এটাও আমি শুনেছি যে স্থায়ী কমিটির একজন সদস্যের তার ব্যাপারে ব্যাপক রিজার্ভেশন আছে, এবং উনি চান না যে হাবিবুন নবী সোহেল সামনে আসুক, এটা ওটা কারণ হতে পারে। এইগুলি কিন্তু হয় এই সমস্ত দলগুলিতে না, এই সমস্ত দলগুলিতে এগুলি হয় যে অনুরাগ যেমন থাকে সেরকম বিরাগও থাকে। একজন যদি বিরাগ প্রকাশ করে ফেলায় তখন একটা সমস্যাই হয়ে যায়। জি, আরও তো বাকি আছে, ওই কথাটার উপরেই জোর দিলাম যে আরও তো বাকি আছে, দেখা যাক হেভি ওয়েটরাও হয়তো এর মধ্যে আসবেন কিনা। অনেক দেখা যাক। এর মধ্যে একটা বিষয় ব্রাস্টার ফুয়াদ, সেটি হচ্ছে যে ওই যে 63টি আসন, সেটি আমরা শুনছি আন্দোলনের শরিক, তাদের জন্য তাদের মনোনয়ন চূড়ান্ত হলে এই আসনের প্রার্থী বিএনপি হয়তো চূড়ান্ত করবে, এরকম একটা বিষয় আমরা জানছি বা বলা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকেও। প্রথমত খবর দেখছিলাম যে এনসিপির সাথেও যোগাযোগ হচ্ছে, 20টি আসন ছাড়বার কথা দাবি করছে এনসিপি, এবং 3টি মন্ত্রিত্বও চায় তারা। এই নেগোসিয়েশনের বিষয়ে আপনি কতটুকু জানেন? আসলে নেগোসিয়েশন কেমন হচ্ছে? নেগোসিয়েশন সফল না হওয়া পর্যন্ত হচ্ছে যে সবসময় ভালোই চলে আর কি,
তো ধারণা করে নিতে হবে, ভালো চলে বলেই তো তারা কন্টিনিউয়াসলি লেগে থাকে এটার পিছনে, প্রজেক্টের পিছনে। তো এটা এখন পর্যন্ত তো আপনার ম্যাচিউর কিছু না, বাট এনসিপির এই নেগোসিয়েশনে তাদের রাজনৈতিক ঝুঁকিও আছে প্রচন্ড রকমের। তারা যে গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে রাজনীতিতে এসছে বলে তারা দাবি করেছে, নতুন করে বাংলাদেশ পন্থী রাজনীতি করবে, তারা যে বক্তব্যগুলো দিয়েছে সেখানে, এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথাও তারা বলেছে। তো এই প্রত্যেকটা জিনিসের সাথে বিএনপির সাথে নেগোসিয়েশন করে নির্বাচিত হওয়ার বিষয়টা যায় না। তো সেই জায়গাতে কেন যায় না? মানে তাহলে আপনারা বিএনপি করেন, আপনারা দল করার দরকার কি? অভ্যুত্থান থেকে যেহেতু বের হয়ে এসছেন, আপনাদের কাছে আপনারা নতুন রাজনীতি করবেন, দেশবাসীকে নতুন রাজনীতি উপহার দেবেন। এবং প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি কে মানে টার্গেট করে যে রাজনৈতিক বক্তব্য দেওয়া হচ্ছে তাদের দলের পক্ষ থেকে, এবং বেশ হস্টাইল বক্তব্য। তো সেই জায়গাতে আবার নেগোসিয়েশন আন্ডারগ্রাউন্ডে করাটা, সেটা কতটুকু যৌক্তিক? এবং আমার কাছে মনে হয় যে এই একটা আলোচনায় শুনছিলাম ব্যারিস্টার ফুয়াদ, যে যত হস্টাইল বাইরে, আপনি বলছিলেন নাকি আমি ঠিক ভুলে গেছি, কিন্তু কে যেন আমার অনুষ্ঠানে সম্মানিত একজন অতিথি বলছিলেন যে যত বেশি হস্টাইল কথাবার্তা হচ্ছে ভেতরে ভেতরে ততই বেশি স্ট্রং নেগোসিয়েশন হচ্ছে, এরকম একটা বিষয় চলে। এটার কি বাস্তবতা আছে, মানে এটার কি প্রতিফলন আছে এই বক্তব্যের? আমার মনে হয় যে এটা ইউজুয়ালি চলে আর কি। বাংলাদেশে ধর রাজনৈতিক দলের নেতারা আছে যে আপনার দিনের বেলা উপদেষ্টার পদত্যাগ চাচ্ছে, পদত্যাগ এই সন্ধ্যাবেলা তার বাড়িতে বাসায় যাচ্ছে আবার তদবির করবার জন্য, তার কোন ঠিকানা লাগবে, কোথায় কত কোটি টাকার কাজ কোন কোম্পানিকে দিতে হবে, অথবা দিনের বেলায় সে উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক বক্তব্য দিয়েছে। তো এটা খুবই দুঃখজনক। বাংলাদেশের এই মানে মর্যাদার জায়গাটা রাজনীতিবিদরা খুব নষ্ট করে ফেলছেন আর কি। আর একটা সম্পূরক প্রশ্ন যোগ করি, যে রাজনীতিবিদরা নষ্ট করে ফেলছেন জায়গাটা, আপনি বলছিলেন যে দিনের বেলা এরকম, রাতের বেলা অন্যরকম। আবার আপনি শুরুতেই বলছিলেন যে অনেক রকম আছে যেগুলো রাজনৈতিক বক্তব্য, এগুলো আপনারাও মানে বলেন। আমি যখন মনোনয়ন বাণিজ্য হচ্ছে কিনা এই প্রসঙ্গে জিজ্ঞাসা করছিলাম, মানে রাজনীতিবিদদের বক্তব্য বা রাজনৈতিক বক্তব্য এগুলো কি খুব ক্লিশে, আমরা বিশ্বাস করবো না রাজনীতিকদের কথা? মানে এইটাই সমস্যা হয়ে গেছে, কারণ আমাদের রাজনীতিতে পলিটিক্যাল বক্তব্যটা আসলে মানে জনগণ কেন্দ্রিক না আর কি। আপনি দেখবেন যে রেটরিক বেশি আর কি, এই ধরেন কমন কথা, দেখে নেব, এই হবে সেই হবে, হুমকি ধামকি যেগুলো আমরা বিভিন্ন সময় দেইটেই, সেখানে দেখবেন যে জনগণ অনুপস্থিত। যেমন দেখবেন আজকে একটা পত্রিকার হেডলাইন হচ্ছে যে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, প্রচুর লোক মারা যাচ্ছে সারা দেশে। অথচ বাংলাদেশে আজকে যতগুলো টকশো হবে, মাসুদ কামাল ভাই তো রেগুলার যান, আমরাও বিভিন্ন প্ল্যাটফর্মে যাই, আমরা কি আসলে গত এক সপ্তাহে, মাসুদ ভাই আলাপ করেছেন কিনা জানি না, আমি গত এক সপ্তাহে একটা সেন্টেন্সও বলি নাই ডেঙ্গু নিয়ে। বাংলাদেশের হেলথ কেয়ার সিস্টেম যে কলাপস করছে, বাংলাদেশের শিক্ষকরা দেখেন বেতন ভাতা বেসিক 1000 টাকা 2000 টাকা বাড়ানোর আন্দোলন করছে। আমি গত এক সপ্তাহে একটা লাইনও বলি নাই কোনো টেলিভিশনে এই শিক্ষকদেরকে নিয়ে। বাংলাদেশে দেখেন এই যে অর্থনীতি মন্দা যাচ্ছে, আনএমপ্লয়মেন্টের সিচুয়েশন কি হবে না হবে, এগুলো নিয়ে আমি গত এক সপ্তাহে একটা লাইনও বলি নাই। তাহলে আসলে কোন জিনিসটা আমরা বলি আর কোন জিনিসটা আসলে মানুষের জন্য দরকার? এই নির্বাচন আসলে কয়টা মানুষ করবে, মানে কয়টা মানুষকে আসলে এফেক্ট করে, যে এনসিপির সাথে কয়টা সিট নেগোসিয়েশন হচ্ছে, বিএনপি কাকে ছাড় দিচ্ছে, 9 দলে কি হইতেছে, জামাতকে এবার বড় দল হবে কিনা, এটা আসলে প্রাত্যহিক জীবনে আসলে কয়টা মানুষকে অ্যাড্রেস করে, কয়টা মানুষের স্বার্থের সাথে জড়িত। তো সেই জায়গাতে দেখেন যে আমাদের পুরো রাজনীতিটাই জনগণ বিমুখ একটা কনভারসেশনের মধ্যে চলে গেছে। কিন্তু আপনি যদি ওয়েস্টার্ন কান্ট্রিতে দেখেন, সেখানে প্রত্যেক দিন দেখবেন পলিটিশিয়ানরা তাদের ন্যাশনাল ইস্যুতে কথা বলছে, জাতীয় ইস্যুতে কথা বলছে। আপনি শুধু গিনিপিক চিন্তা করবেন যে আজকে 10টা-20টা রাজনীতিবিদদের সকল পত্রিকার হেডলাইন বক্তব্যগুলো কি, এবং অলমোস্ট আপনি কোনো বক্তব্যের ভিতরে জনগণ পাবেন না। আপনি পুরো বক্তব্যের কেন্দ্রবিন্দু হচ্ছে ক্ষমতা, এবং সেটা আমি, আমরা, আমার দল, সিট টিট, এই টোটাল 8টা-10টা শব্দের ভিতরে টোটাল আলোচনাটা আটকে গেছে। তো এই যে সংকটটা তৈরি করছে, এই সংকটে যেটা হচ্ছে, রাজনীতিবিদরা ফাউল কথা বলে, রেটরিক বলে, জনগণ নিয়ে কথা বলে না। রাজনীতিতে শেষ কথা নাই, দেখবেন এই কথাটা প্রায় বলে আর কি, রাজনীতিতে কোনো শেষ কথা নাই। তাহলে মানে কি রাজনীতি কি, মানে মানে এটা তো বেশ্যাদের কোনো প্রফেশন না তো, যে মানে কোনো শেষ ক্লায়েন্ট নাই, মানে আমার ক্লায়েন্ট এন্ডলেস, মানে কোনো আওয়ারই আমার লাস্ট আওয়ার না।
কিন্তু এইটা তো চলতে পারে না। পলিটিক্সে তো একটা এথিক্সের জায়গা থাকতে হবে, একটা ডিগনিটির জায়গা থাকতে হবে। তো আমার কথাকে তো জনগণকে বিশ্বাস করতে পারতে হবে যে না, এই মানুষটা সত্য বলে, এই মানুষটা আসলে আমার জন্য কথা বলে। জি, নতুন তো সেই জন্য বন্দোবস্তের রাজনীতির কথা বলে তাহলে তো সেই আপনি যেই মানে শব্দ ব্যবহার করছেন ওইগুলোই তো রয়ে গেল। তাহলে আসলে বন্দোবস্ত কি হলো, কেন আপনাদের বিশ্বাস করবে? আপনি অবশ্যই এই প্রশ্নটা করছিলেন, আমি এই প্রশ্নটাই রাখলাম যে আসলে বিশ্বাস কেন করবে? আপনারা ঐক্যমত হইলে তাতে মানুষের কি যায় আসে? রাজনীতিবিদদের সমালোচনা রাজনীতিবিদদের মধ্য থেকে আমার জি থেকে বেশি সম্ভবত করে না। জি জি, আপনি এই প্রসঙ্গ আগেও বলেছেন, সেটি নিয়ে আপনি নিশ্চয়ই আগেও বলেছেন। আমি এই আসন সমঝোতার বিষয়েও একটু জনাব মাসুদ কামাল আপনার কাছ থেকেও একটু শুনতে চাই যে এনসিপির সাথে আসন সমঝোতার কথা যেটি শোনা যাচ্ছে সেটির বিষয়ে আসলে কতটা জানতে পারছেন, সমঝোতা হলে আসলে কেমন হবে আর না হলে কেমন হবে? আমরা জানতে পারছি বিএনপি কোনোভাবেই চাচ্ছে না জামায়াতের সাথে এনসিপির কোনো রকম জোট হোক। একটা জিনিস কি, যে এই যে নিউজটা আজকে যেটা প্রথম আলোতে নিউজটা প্রথম করেছিল, যে 20টা আসলে সমঝোতা তারা বলছে, 20টা এমপি চাচ্ছে, 3জন মন্ত্রী চাচ্ছে, এই ধরনের একটা নিউজ আজকে প্রথম আলোতে ছাপা হয়েছে। আমি প্রথম আলোকে বাংলাদেশের মানে প্রধান দৈনিক মনে করি। আমি যখন কোনো একটা নিউজ নিয়ে যখন নাকি আমার সন্দেহ হয়, দ্বিধা হয় যেটা আসলে কি তাই ঘটেছে, তা আমি সঙ্গে সঙ্গে প্রথম আলো চেক করি। এখন আমার সমস্যা হয়েছে কি ভাই, আমি তো নিজেও সাংবাদিকতা করেছি দীর্ঘদিন, এখনো করি, এখনো ফ্রিল্যান্সিং করি। তো আমি আবার আমার মতো করে বোঝার চেষ্টা করি যে আসলে তারা কি লেখলো। প্রথম আলোর এই রিপোর্টটা আমার কাছে রিপোর্টই মনে হয় নাই। আমি খুব বিস্মিত হয়েছি যে এই ধরনের একটা রিপোর্ট তারা কি করে ছাপলো। মানে আমার কাছে এটা গ্রহণযোগ্য না এই রিপোর্ট। আমি যদি নিউজ এডিটর হতাম, আমার হাত দিয়ে এই রিপোর্ট আমি ছাপতাম না। কারণটা কি দেখেন, কতগুলি ইস্যু থাকে এই রিপোর্টে, তারা কাউকে কোট করেনি। বলছে কি যে এনসিপির 4 জন লিডারের সঙ্গে তারা কথা বলছে, তার কারো নাম দেয় নাই। এবং বিএনপির এই সংক্রান্ত যারা দায়িত্বে আছেন সেরকম 2-1 জন লিডারের সঙ্গে তারা কথা বলছেন, এখানেও কোনো নাম নাই, নাম কিন্তু নাই। এখন নাম ছাড়াও উনি আবার ফিগারটা বলছেন, 20টা আসন, 3 জন মন্ত্রী, অমুক তমুক হাবি যাবি, এটা তারা চায়। এখন এটা নিয়ে আবার একদম শেষে যে রিপোর্টটার একজন ব্যক্তিকে, একজন যুগ্ম আহ্বায়ক নাকি এরকম একটা ভদ্রলোক মহিলা, ভদ্র মহিলা, ওনার সঙ্গে আলাপ করেছেন, উনি অস্বীকার করেছেন যে না, এই ধরনের কোনো কিছু আমরা করছি না। তাহলে একজন লোককে যাকে আপনি কোট করতে পারলেন উনি অস্বীকার করলেন, আর বায়বীয় কিছু ব্যক্তির কথা আপনি বললেন যারা এগুলো বলেছে, সেটা আপনি হেডলাইন করলেন। ভাই এটা জার্নালিজম না। মতিউর রহমান সাহেবের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, দিস ইজ নট জার্নালিজম। স্পেকুলেশন আর জার্নালিজম এক জিনিস না ভাই। এই রিপোর্টটা আপনি একদমই আপনার এই পত্রিকার সঙ্গে যায় না। এটা আমি এই পত্রিকা অনেক উপরে তুললাম না একটু আগে, আমি এই পত্রিকার কাছে এই ধরনের রিপোর্ট আশা করি না, এটা যায় না, পরিষ্কার কথা। নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে কি বলছেন আমার কাছে খুব ভালো লাগছে। এই নাসিরউদ্দিন পাটোয়ারি কিছু কিছু কথা আমি আগে হাস্যরস করতাম, মানে বিরক্ত হইতাম, কিন্তু আজকে তার কথা আমার খুবই ভালো লাগছে। সে বলছে যে মতিউর রহমান সাহেব পরামর্শ দিচ্ছে যে হয় সাংবাদিকতা করেন আর তাহলে রাজনীতি করেন। যদি রাজনীতি করতে চান তাহলে আমাদের কাছে আসেন, আমরা আপনাকে নমিনেশন দেব। আমি মনে করি জনাব মতিউর রহমান গত কয়েক বছরের মধ্যে তাকে নিয়ে কিন্তু সাবেক যে ছিলেন সরকার প্রধান হাসিনা অনেক কথা বলছেন, শেখ হাসিনা অনেক কথা বলছেন, অনেক অপমানসূচক কথা বলছেন। ওইগুলো যদি যতটুকু অপমানিত হওয়ার কথা, অপমানিত হওয়ার কথা না হলে বরং ওনার জন্য সম্মানই বয়ে এনেছিল, এইটা যদি অপমানিত হওয়া উচিত না। ওনার নিজেকে জিজ্ঞাসা করে এটা আমি কি করলাম, এটা গুলো এক ধরনের কথা। কাজে এই স্পেকুলেশনটাকে আমি গুরুত্ব দেই না, এই ফিগারটাকে আমি গুরুত্ব দেই না। এখন আপনার অন্য প্রসঙ্গে আসি, যে যদি এ ধরনের কিছু হয়ে থাকে, মনে করেন আসন ভাগাভাগি, বাংলাদেশের রাজনীতিটা দেখা যায় যে নির্বাচন এসে গেলে আপনার রাজনৈতিক মতাদর্শের কোনো মিল না থাকলেও আসন ভাগাভাগির একটা প্রবণতা আমরা এর আগেও দেখেছি। তারা এটাকে বলে নির্বাচন কেন্দ্রিক জোট। এটা হতে পারে, এটা আমি অস্বীকার করি না, এটা হতেই পারে। আমরা আগেও বহু নির্বাচনে দেখেছি, কিন্তু সেখানে একটা ইকুয়েশন থাকে যে আমি কেন তার সঙ্গে জোট করব। যদি আমি দেখি যেমন 1996 নির্বাচনে বিএনপি কিন্তু হেরে গেছে, এবং বিএনপির অনেক আসনে তারা 400-500 ভোটের জন্য হারছে, কিন্তু ওই নির্বাচনে কিন্তু জামাতে ইসলাম আওয়ামী লীগের সঙ্গে ছিল, মানে বিএনপির সঙ্গে ছিল না।
এবং জামাতের ভোটের কারণে বিএনপি এত মানে তার বিশাল পরাজয় হয়েছিল। একই জিনিস দেখা গেছে 2001 সালে, মানে বিএনপির প্রাপ্ত ভোটের চেয়ে কিন্তু আওয়ামী লীগের ভোট মোটেই কম না, একই রকম ভোট। একজনের 41 কত, আরেকজনের 41 মানে ওই দশমিকের পার্থক্য। কিন্তু সেখানে বিএনপি পাইছে 192 না 93টা। কেমনে পাইলো? ওই যে 100-200 ভোট জামাতের কাছ থেকে পাইছে, ওইটা পাই তারা। কিন্তু যদি এরকম ইস্যু হয় তাহলে জোট কিন্তু ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই এনসিপির কি সারা দেশে সে ধরনের কোনো সক্ষমতা আছে? নেই। তাহলে কেন সবাই এনসিপি এনসিপি কে টানতে চাইছে? জি, এনসিপি কে তাহলে সবাই কেন টানতে চাইছে? মানে বিএনপিও চাইছে, জামাত। এনসিপি কে কেউ টানতে চাইছে এটা কে বললো আপনাকে? যে বলছে ওই রিপোর্টটা থেকে আমি একটু আগে বলা, কোনো রিপোর্টই হয় নাই। কে টানতে চাইছে? এনসিপি। সত্যি কথা বলতে আমি বলি হচ্ছে যে মানে বিএনপির সাথে আমি বলি ভাই, এনসিপির জন্য দরজা খোলা থাকবে। হ্যাঁ, দরজা সবার জন্য খোলা আছে, জামাতের জন্য। আসো, তোমার জন্য, তোমার কি আছে নিয়ে আসো আমার কাছে, শুনি তোমার কি কি পণ্য আছে, দেখি, দরদাম করি, মিললে আসবা, না মিললে আসবা না। কিন্তু এনসিপির কাছে খুব বেশি কিছু পণ্য নাই। এনসিপি কি নিয়ে বার্গেন করবো বলেন তো? এনসিপির কি বিশাল ভোট ব্যাংক আছে? নাই। যদি এই শিক্ষাঙ্গনে এই ইলেকশন গুলি না হতো 4টা বিশ্ববিদ্যালয়ে, তাহলে এনসিপি বলতে পারতো যে ইয়াং জেনারেশন আমার সঙ্গে আছে। এনসিপি তখন ওটাও বলতে পারে না, ছাত্ররা তো তার সঙ্গে নাই। এই 4টা ছাত্র সংসদ নির্বাচনে এনসিপি কোথাও প্রতিদ্বন্দ্বিতাই করতে পারে নাই, জেতা তো দূরের কথা, কোন একটা আসনে না। তাহলে তাদের তো ওইটা বলার মুখও নাই যে ছাত্ররা আমার সঙ্গে আছে। বাধ্য হয়ে তারা মনে করছে আগে আমাদের নামের সঙ্গে ছাত্র শক্তি ছিল, আর ওইটা আবার আমদানি করছে। আগে ছাত্র, এখন যেটা ছিল গত ইলেকশনের সময় ছাত্র সংসদে কি একটা ছিল, সংসদ বাদ দিয়ে আবার শক্তি দিয়ে আসছে, শক্তি দিয়ে কিছু করা যায় কিনা। মানে নাই তো, তাদের সঙ্গে কেউ নাই। সবগুলি জেলায় তারা কমিটি করতে পারছে, প্রত্যন্ত অঞ্চলে খবর নিয়ে ভাই এনসিপির কোনো পাত্তাই দেয় না। তো সেই এনসিপি বরঞ্চ কি হয়েছে, বরঞ্চ এনসিপির একটা সম্ভাবনাময় দল নষ্ট হয়ে গেছে তাদের কতিপয় নেতার কথাবার্তা এবং জীবন আচরণের কারণে। সেইটা একটা বোঝার মতো। বিএনপি কেন এই বোঝা কাঁধে নেবে? কেন নিবে? বিএনপির জন্য এনসিপি মানে আপনার মিনিমাম মাইলেজ অ্যাড করতে পারবে না, মিনিমাম না। আমি একটু ব্যারিস্টার ফুয়াদের বক্তব্য এখানে নেই যে এনসিপির আসলে পাত্তাই নাই বা মিনিমাম অ্যাড করতে পারবে না। মাসুদ কামালের পর্যবেক্ষণ শুনছিলেন। আপনি কি মনে করেন আসলে এনসিপি মাঠে ঘাটে তাদের প্রভাব কতটা, বা মানে তরুণদের মধ্যে তাদের প্রভাব কতটা, সেটার হয়তো একটা বিশ্লেষণ হতে পারে। কিন্তু সরকার যে তাদেরকে খুব গুরুত্বপূর্ণ মনে করে, এমনকি গণমাধ্যমেও গুরুত্বের সাথে বিবেচিত হয়, এটা আমরা দেখতে পাচ্ছি। এখন এই অবস্থায় এসে জোট যদি করে, কার সাথে জোট করলে তার প্রভাব কেমন হতে পারে বলে রাজনীতিক এবং রাজনীতির বিশ্লেষক হিসাবেও আপনি মনে করেন? দেখেন, এনসিপি কে সব পক্ষই চাচ্ছে তার দিকে টানার জন্য, এটা আমি নিজে জানি আর কি। আমি প্রথম আলো ভোটের ব্যাপারে যদি ক্রেডিবিলিটি সমস্যাও থাকে, ওইটা আমি জানি আসলে। অ্যাটলিস্ট এটা চাচ্ছে হচ্ছে এনসিপির একটা ব্র্যান্ড ভ্যালু আছে। ব্র্যান্ড ভ্যালু হচ্ছে তার গণ অভ্যুত্থানের লেজিটিমেসি সে ক্যারি করে, যে গত বছরে এত বড় একটা মুভমেন্ট হয়ে গেছে, এই গণ আন্দোলনে তার একটা লেজিটিমেসি ক্রিয়েট হয়েছে। এবং দ্বিতীয়ত হলো তরুণদের রিপ্রেজেন্টেশন, যে ধরে নেওয়া হচ্ছে যে একটা বিশাল তরুণ জনগোষ্ঠীকে তারা রিপ্রেজেন্ট করে। কিন্তু সেটা যে করে না, মাসুদ কামাল তো ওই ছাত্র সংসদ মানে ছাত্র ডাকসু চাকসু এই নির্বাচনগুলোর উদাহরণ দিয়ে ওটা সত্য, বাট স্টিল, যেমন ধরেন আমরা পুরাতন আমলের রাজবাড়ি দেখতে গেছেন কখনো? মানে গাছপালা বিল্ডিং এর ভিতর থেকে উঠে গেছে, কিন্তু গ্রামে কিন্তু ওই বাড়িটাকে এখনো রাজবাড়ি বলে, দেখবেন যে এইটা হচ্ছে রাজবাড়ি, কিন্তু ওখানে কেউ থাকে না। এই জন্য হচ্ছে যে আপনি তার ক্রেডিবিলিটি কতটুকু, তার জেতার সক্ষমতা কতটুকু, তার লোকজনের চরিত্র কতটুকু ভালো, সেটা নিয়ে আপনি প্রশ্ন যেমন তুলতে পারবেন, বাট এটাও সত্য যে তারাই গণ অভ্যুত্থানের ফেস। গত বছর যা যা হয়ে গেছে ওটাই তারা সেই রাজবাড়ির একটা সম্মান খেতাব তারা হোল্ড করে আর কি। সেই সম্মান দিয়ে ভোটে জিততে পারবে, মানে ভোটে লাভ হবে, এটা হলো ডিফারেন্ট কোশ্চেন। যে আপনার আমার অনেক পরিচিতি, যেমন ধরেন মাসুদ কামাল ভাইকে অনেক মানুষ চেনে সারা দেশে, প্রচুর টকশো করে। এখন মাসুদ ভাইকে যদি কলাবাগান রোডের আসনে দাঁড় করায় দেন, মাসুদ ভাই তো জামানত বাজেয়াপ্ত হবে কি, তাই না? মাসুদ ভাই বেয়াদবি করলাম না তো? অবধারিত আর কি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যারা এখনো নির্বাচন করি নাই, আমাদের কনস্টিটিউয়েন্সি নাই, আমাদের নতুন দল, এই চ্যালেঞ্জ গুলো আমাদের
আমাদের আমাদের সামনে সবার আছে, এবং দেখবেন আমার অনেকগুলো তো কমন সমালোচনা আছে, তার ভিতরে একটা সমালোচনা হচ্ছে যে এই টাকলার তো মেম্বার হওয়ারই ভোট নাই। আপনি দেখবেন আমার আমার মন্তব্য একটা কমন মন্তব্য দেখবেন একটা, যে এই টাকলার তো মেম্বারই হইতে পারবে না। তো কথা তো সত্য টেকনিক্যালি, কারণ আমি তো আসলে কোনো কিছু হই নাই তো এখন পর্যন্ত, নির্বাচিত তো কিছু হই নাই, আমি শুধু দলে নির্বাচিত হয়েছি। তো সেই জায়গাতে কনস্টিটিউয়েন্সির ভ্যালু ক্রিয়েট করবে নির্বাচনের পরে, কিন্তু ওই জায়গাটা তারা একটা ভ্যালু ক্রিয়েট করেছে যেটা বোধ করছে যে ডানে বামে যে কোনো বলয় তারা থাকলে ওই ফিগার হেডের একটা বেনিফিট তারা। মাসুদ ভাইরা প্রতিদিন হাউকা করতেছি না বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে, মানে মাসুদ ভাই হয়তো চা কফি খাওয়ার কিছু ইয়ে পায় টায় আর কি। তো তাছাড়া মানে আমরা তো কোনো জিনিসের সমাধান করতে পারি না, কিন্তু তারপরও পলিটিক্যাল পার্টির একটা ন্যাশনাল অব্লিগেশন থাকে যে একটা ইস্যু আসছে এটাকে আমরা আলোচনা করে একটা কাছাকাছি জায়গায় নিতে পারি কিনা। এবং এর আগে অনেকগুলো ইস্যুতে কিন্তু আমরা সফল হয়েছি, বড় বড় দলগুলোর ভিতরে যে দূরত্ব কমানোর কাজ, এরপরে হচ্ছে সঠিক জায়গাতে একটু স্যাক্রিফাইস করার ব্যাপার, সব পক্ষ যেন একটু স্যাক্রিফাইস করে, এগুলো কথা বলে আসলে লাভ হয়। বিভিন্ন সময় আমরা দেখেছি ঐকমত্য কমিশনেও আমরা সাইড লাইনে বহুবার বসেছি, বিভিন্ন দলের সাথে নেগোশিয়েট করবার চেষ্টা করছি যে আপনি একটু ছাড় দেন, আপনি একটু ছাড় দিনে কিছু হবে না। একটা বিষয় হচ্ছে যে কথা তো বলা দরকার, মানে হোক বা না হোক, মানে কথা বললে যেটা হবে পরবর্তীতে দূরত্বটা কমে যাবে আর কি, মানে এটা রিয়াকশনটা কমে যাবে অ্যাটলিস্ট, যে সবাই হলো দূরত্ব কমলো, কিন্তু 7 দিনের মধ্যে আপনারা মানে সমন্বিতভাবে একটা প্রস্তাব দিতে না পারলে সরকার তাদের মানে অবস্থান জানিয়ে দেবে বা সিদ্ধান্ত জানিয়ে দেবে, সেটাই কি হতে যাচ্ছে? সরকার তাদের সিদ্ধান্ত জানিয়ে দেবে? সরকার ধরেন সরকার নিজেও যেটার অংশ না এটা আমি মনে করি না। আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকেও ব্যাক এন্ডে বিভিন্ন অ্যাডভাইজার বিভিন্ন দলের সাথে কথা বলছেন, একটা অ্যাগ্রিড ফর্মুলাতে কোথায় আসা যায়, কোথাতে একটু স্যাক্রিফাইস করা যায়, কনসেনসাসে আসা যায়, সেই ব্যাপারে চেষ্টা করবে সরকার। ইউনূস সরকারের যে টেন্ডেন্সি দেখেছি যে ডিসাইসিভলি কোনো কিছু চাপিয়ে দেবে, এই ধরনের টেন্ডেন্সি এখন পর্যন্ত দেখি নাই। তো সেই জায়গাতে আমার বোধ হয় যে সরকারও আলোচনা করছে এবং আলোচনা করে একটা কনসেনসাসে আসবে, এবং এই আসার জায়গাতে আমরাও আমাদের জায়গা থেকে কথা বলছি, সবগুলো দলের সাথে বসছি। কনসেনসাসে আসলো না, কারণ 8 মাসে হয় নাই, 8 মাসে বরং যেটি মাহমুদুর রহমান মান্না বলছেন গন্ডগোল, সেই গন্ডগোলটা পাকিয়ে গেছে আরো এই 8 মাসে। এই 7 দিনে যদি না হয় তাহলে গণভোটের ভবিষ্যৎ কি? আর গণভোট মানে ঠিক মতো সেখানে নিয়ে সমাধান না আসতে পারলে আপনারা নির্বাচনের ভবিষ্যৎ কি? একটা বিষয় হলো জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি মাসে হচ্ছে, এই ব্যাপারে হ্যাঁ গণভোট কবে হচ্ছে না হচ্ছে এইটার ব্যাপারে যাই হোক বা না হোক, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এই ব্যাপারে আমার কাছে কোনো সন্দেহ নাই। পুরো রাষ্ট্রযন্ত্র নির্বাচনমুখী হয়ে গেছে। আমি বিভিন্ন জায়গাতে যে খোঁজ খবর রাখি, আমার সাথে যাদের সাথে দেখা সাক্ষাৎ হয়, আমি সব জায়গায় একই মেসেজ দেখতে পাচ্ছি, পুরো স্টেট মেজর কোনো ডিসিশন নিচ্ছে না ইলেকশন ছাড়া এখন। তো সেই জায়গাতে জাতীয় নির্বাচনকে ঝুঁকির মধ্যে ফেলবে অথবা পিছিয়ে যেতে পারে এমন কোনো সম্ভাবনা অ্যাবসলিউটলি। অনেক ধন্যবাদ। মানে গণভোট হোক বা না হোক বা কখন হবে সেটি নির্ধারিত না হলে জাতীয় নির্বাচন মাথায় প্রস্তাব। মাসুদ কামাল, আপনারও কি তাই মনে হয়? একদম 30 সেকেন্ডে যদি জানান বা আপনার মন্তব্য। আমি নিজেও নির্বাচন নিয়ে আশাবাদী। আমার কাছে মনে হয় ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে, এটা আমার ধারণা। আর এখন যেটা হচ্ছে 7 দিনে যে আলটিমেটামটা না, এটা আমি বলি এটা আসলে পলিটিক্যাল পার্টিগুলিকে 7 দিন দেয় নাই, ওনারা নিজেরাও এই সুযোগে 7 দিন নিয়েছেন। কারণটা হলো কি, পলিটিক্যাল পার্টিরা সমাধান কিভাবে করবে? পলিটিক্যাল পার্টি তো 8 মাসে বৈশা আলোচনা করে একটা স্বাক্ষর করছে। স্বাক্ষর যেটা করছে, এখন যে আদেশের জন্য যে প্রস্তাবনাটা নিয়ে আসছে তার সঙ্গে তার মিল নেই। মিল নাই বলেই কিন্তু বিএনপি বলছে আপনি আমার সঙ্গে প্রতারণা করছেন। তাহলে এই ঝামেলাটা পাকাইছে কে? পাকাইছে জাতীয় ঐকমত্য কমিশন, এবং ঐকমত্য কমিশনের চেয়ারম্যান কে? ডক্টর ইউনূস। তাহলে ভার্চুয়ালি এই ঝামেলাটা পাকাইছে ডক্টর ইউনূসের নেতৃত্বে কয়েকজন লোক। তো সমস্যা ঝামেলা করছেন আপনি, সমাধান করতে পারবেন পলিটিক্যাল লিডারদেরকে, এটা তো হলো না রে ভাই। আর পলিটিক্যাল লিডার তবে 8 মাস বসে কথা বলছে, নানা বিষয়ে মতামত দিছে, তারপরে এখন তারা দিতে দিতে সার দিয়া শেষ পর্যন্ত একটা জায়গায় এসে পড়ছে যে এইটাই আমাদের চূড়ান্ত। ওইখান থেকে আপনি আবার চেঞ্জ করলেন কেন? আসলে ভাই মোদ্দা কথা হলো, ওই যে আমেরিকার 2 নাগরিক এখানে আসছিল না, ডক্টর আলী রিয়াজ এবং মনির হায়দার, এরা একটা মিশন নিয়ে আসছিল, একটা ঝামেলা পাকাই দিয়ে 2 জন উড়াল দিয়ে চলে গেছে। এখন বসে বসে ডক্টর ইউনূস আর তার 7 জন মিলে উড়াল দিয়ে চলে গেছে, তারা কি আর আসবেন না? মানে আসবে, কিন্তু এটা চূড়ান্ত না হওয়ার আগে তারা যায় কিভাবে? বিষয়টাকে একটা ফয়সালা না হওয়ার আগে তারা যায় কিভাবে?
জি এবং এইটাই ছিল একমাত্র কারণ। আমি শুরু থেকে বলতেছি যে বিদেশি লোকদেরকে আইনেন না। আপনি আজকে যে গুগলে সার্চ দেন, ডক্টর আলী রিয়াজ লিখে সার্চ দেন, দেখবেন কি আসে, লেখা উঠবে যে আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট। আপনি আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্টকে নিয়ে আসছেন আমার দেশের সংবিধান বোঝানোর জন্য, আমাদের পলিটিক্যাল লিডারদেরকে জ্ঞান দেওয়ার জন্য। ভাই এর নিয়তি খারাপ এদের। জি জনাব মাসুদ কামাল, অনেক ধন্যবাদ। দেখা যাক ফয়সালাটা আসলে কি হয়, কি গন্ডগোল পাকিয়ে যে তারা গেলেন সেই গন্ডগোলটাই রয়ে যায়। অনেক ধন্যবাদ মাসুদ কামাল, অনেক ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদ।